আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সিলভার ফুড ইন্ডাস্ট্রিজ নাম সর্বস্ব এই প্রতিষ্ঠানকে চট্টগ্রামের ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখা তাকে 1,000 কোটি টাকা ঋণ দিয়েছে। 2022 সালের মাঝামাঝি সময়ে এই সিলভার ফুডস 18 কোটি টাকায় কিনে নেয় মামুন আর মেহেদি নামের দুইজন লোক। এর মধ্যে একজন চেয়ারম্যান সেজেছে আর একজন এমডি সেজেছে। একজন চেয়ারম্যান, একজন ব্যবস্থাপনা পরিচালক, এমডি। তো এই যে চেয়ারম্যান মামুন, সে 10-12 বছর আগে সৌদি আরব থেকে এসেছে। আগে সৌদি আরব ছিল, সে দেশে এসে ভালো অনেক কোনো আর্থিক ভালো কোনো উন্নতির কাজ করতে পারেনি। এটা চায়ের দোকান টোকান চালাতো, ফিশ ফুড বিক্রি করার চেষ্টা করতো, তাতে ব্যর্থ হয়েছিল। এখন কিছু অটো রিক্সা টিক্সা ভাড়া দিয়ে সংসার চালায়। তো তাদের এই ঋণ নেওয়ার 5 মাস পরে তারা টিআইএন করেছে। চিন্তা করতে পারেন যে আমাদের বাংলাদেশে অনেক বেকার ছেলেদেরও টিন সার্টিফিকেট আছে। এখন হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের টিন সার্টিফিকেট আছে, বিভিন্ন কাজে টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। টিআইএন, ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। তো এইটা পর্যন্ত তাদের ছিল না। এটা ঋণ নেওয়ার 1,000 কোটি টাকা ঋণ নেওয়ার 5 মাস পরে তারা টিন করেছে। 18 কোটি টাকার এই যে প্রতিষ্ঠানটা তারা কিনেছে, এরপরে 1,000 কোটি টাকা ঋণ নিল। তাদের যে অফিস, যে কাগজে যে অফিসের ঠিকানা দেখানো হয়েছে, চট্টগ্রামের জিলানি 347 জিলানি টাওয়ারের 3য় তলায়। সেখানে গিয়ে তাদের কোনো অফিস পাওয়া যায়নি, সেখানে এই নামে কোনো প্রতিষ্ঠান নেই। খুঁজতে খুঁজতে হামিদিয়া নামে কোনো এক মসজিদ, তার পাশে একটা বিল্ডিং, সেখানে 4 তলায় অফিস পাওয়া গেছে, কিন্তু সে অফিসটা বন্ধ থাকে। অফিসের জানালা আটকানো, সেখানে মাকড়সার বাসা বেঁধেছে। লোকজনের কাছে জিজ্ঞেস করছে, এটা সবসময় বন্ধ থাকে এই অফিস। এবং কারখানা দেখা গেছে, কারখানা এলাকার মানুষ বলেছে যে এটা মানুষে চিনে না। মানুষ বলছে যে এটা কোনো সেই ধরনের কোনো ফ্যাক্টরি না, এখানের উৎপাদন খুব কম, ওইখানে মানুষ চিনতে পারছে না ভালো করে। মানে যেভাবে লোকজন খুঁজতে গেছে মনে করছিল বড় কিছু, তারা বলছে না, আসলে এখানে বড় তেমন কিছু না, ছোটোখাটো একটা ফ্যাক্টরি। তাদের লোকাল মার্কেটে কাজ করে, তারা ইম্পোর্ট করে না, এক্সপোর্ট করে না। তারা আটা ময়দার দেখানো হয়েছে ম্যানুফ্যাকচার, তারা লোকাল মার্কেট থেকে কম কিনে আটা টাটা এগুলো ম্যানুফ্যাকচার করে, তা লোকাল মার্কেটে বিক্রি করে। এটার জন্য, এটা ভালো করার জন্য লোকাল মার্কেট থেকে ভালো করে কিনে ভালো ব্যবসা করতে গেলে সর্বোচ্চ 50 কোটি টাকা ঋণ নিলে চলতো, এই ফ্যাক্টরিটা ভালোভাবে চলতে পারতো। এটা ওখানের যারা খানদানি ব্যবসায়ী, চিটাগাংয়ের ব্যবসায়ীরা, তারা সেটা মতামত দিয়েছেন। এখন 1,000 কোটি টাকা ঋণ নিয়েছে, তার এগেনিস্টে ব্যাংকে যে সিকিউরিটি দেখানো হয়েছে, যে সম্পদ দেখানো হয়েছে, তার দাম, যে মেশিনপত্র, জমি হাবিজাবি যা দেখানো হয়েছে, তার দামও সর্বোচ্চ তারা দেখাতে পেরেছে 109 কোটি টাকা দাম। ফ্যাক্টরির দাম, জমি কিছু আছে এগুলো। আর এই যে মামুন চেয়ারম্যান, তার বাড়ি পটিয়া, আর যে মেহেদি, তার বাড়ি হচ্ছে ঢাকার, স্থায়ী ঠিকানা ঢাকার সবুজবাগ দেখানো হয়েছে। চট্টগ্রামের ইসলামী ব্যাংক আন্দরকিল্লা শাখা এই ঋণটা দিয়েছে। যখন এটা আন্দরকিল্লা শাখার ইসলামী ব্যাংকের কর্মচারীদের জিজ্ঞাসা করা হয়েছে যে এত বড় ঋণ কীভাবে দেওয়া সম্ভব হতে পারলো এই ধরনের নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে, তারা বলছে এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা দিতে পারবো না, আমাদেরকে এই ধরনের প্রশ্ন উত্তর দেওয়া নিষেধ, আমাদেরকে প্রশ্ন করবেন না। হেড অফিসের নির্দেশ ছাড়া আমরা এগুলো এই ঋণ দিইনি।
আপনারা হেড অফিসে গিয়ে প্রশ্ন করতে পারেন। তাহলে দেখেন যে বিষয়গুলো স্পষ্ট হচ্ছে যে এখানে যে ব্যাংক মাফিয়া, ইসলামী ব্যাংক সহ 60টি ইসলামী ব্যাংক যার দখলে আছে এস আলম, তার পটিয়া, তার আশেপাশের লোকজনই এই নাম দেখানো হয়েছে এই ঋণগুলো নিতে, হাজার হাজার কোটি টাকা নিয়েছে। এখন এই টাকা কি এই যে মাফিয়া এস আলম, এটা কি সে একা নিয়েছে? এর পেছনে কারা আছে? আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? এখানে এই টাকা কি জিনের হাতে চলে গেছে? এ টাকা কি আম, আমেরিকার জো বাইডেন, সাবেক প্রেসিডেন্ট মিস্টার বিল ক্লিন্টন বা বারাক ওবামা বা জর্জ ডব্লিউ বুশ তারা নিয়ে নিচ্ছে? কে নিয়ে নিয়েছে? না ইসরায়েলের নেতানিয়াহু বা অ্যারিয়েল শ্যারনে নিয়েছে? টাকাটা কে নিয়েছে এত টাকা? বা আমরা এর আগে দেখলাম যে 1500 কোটি টাকা দিয়ে সিঙ্গাপুরে একটি হোটেল কিনেছে সালম গ্রুপ, তার ছেলের বিয়েতে তার কচি ছেলেকে, অর্থাৎ বয়স যুবক হয়েছে কচিটা, বললাম যে একটা ইসলামী ব্যাংক, বাংলাদেশের সর্বোচ্চ বড় প্রাইভেট ব্যাংক, সেই ব্যাংকের চেয়ারম্যান করেছে তার যুবক ছেলেকে। এটা বাংলাদেশের ইতিহাস তো দূরের কথা, অন্যান্য দেশে এরকম খুব উদাহরণ পাওয়া যায়। এত বড় ব্যাংকের চেয়ারম্যান তার ছেলেকে করেছিল। যাই হোক, সেই ছেলের বিয়ের অনুষ্ঠানে শত শত কোটি টাকা খরচ করেছে, বিদেশ থেকে লোকজন এনেছে ড্যান্সের জন্য। সেগুলো আমরা দেখেছি, মিডিয়াতে দেখেছি। তারপরে 30,000 কোটি টাকা সে ঋণ নিয়ে নিল একবার। সে এই টাকাগুলো এই যে চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চাকতাই শাখা, আন্দরকিল্লা শাখা বা আরও বিভিন্ন জায়গা থেকে যে হাজার হাজার কোটি টাকা নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোতে ঋণ নিল, তো এটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে না বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নাই, ইকোনমিক্সের উপর বড় ডিগ্রি প্রয়োজন নাই যে এখানে ইউনিভার্সিটি, ইলিনয় ইউনিভার্সিটি থেকে বা অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বা বোস্টন ইউনিভার্সিটি থেকে বা ইন্ডিয়ানা এই ইউনিভার্সিটি থেকে যে এখান থেকে বড় বড় ডিগ্রি নিতে হবে ইকোনমিক্সের উপরে, সেটা না। এটা সাধারণ একজন যে সবজি বিক্রেতা, যে চা বিক্রেতা, যারা মোটামুটি পেপার পত্রিকা পড়ে, ব্যাংক বুঝে টুকটাক, তারাই বলতে পারবে আসলে এই ঋণটা কে নিয়েছে। এটা এস আলম ছাড়া কে নিতে পারে? এবং এস আলম কি একা এটা নিয়েছে? কার জন্য নিয়েছে? সে কত পার্সেন্ট পেয়েছে? অন্য কাকে সে এটা দিয়েছে? কিভাবে পাচার করেছে টাকাগুলো? কোথায় রেখেছে টাকাগুলো? কোথায় বিনিয়োগ করেছে? তো এই বিষয়গুলো আসলে বাংলাদেশের নাগরিকদের ভাবা উচিত, সচেতন হওয়া দরকার। পৃথিবীর ইতিহাসে নেই, ব্যাংকিং ইতিহাসে এইভাবে করাপশন, এভাবে মাফিয়াগিরি, একজন ব্যক্তি, একটি পরিবারের হাতে 60টি ব্যাংক তুলে দেওয়া হয়েছে। সেগুলো ইচ্ছা মতো লুটপাট করছে, তাদের লোকজনকে বসাচ্ছে, সেখানে চালাচ্ছে, লুটপাট করছে টাকা। সরকারের এগুলো দেখভালের বিষয়, কিন্তু বাংলাদেশে সেই যে সরকার, তারা তো আর বৈধ সরকার না, অবৈধ সরকার। এবং সরকারের সাথে সংশ্লিষ্ট আছে এই লুটপাটের সঙ্গে, যার কারণে তারা বলছে না, তারা মিলেমিশে কাজগুলো করছে। এটা বোঝা যাচ্ছে বিষয়গুলোতে। এটা বুঝতে বেশি ওই বড় বড় ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে পিএইচডি করার প্রয়োজন হয় না। সাধারণ টুকটাক যারা বাংলা রিডিং পড়তে পারে, ব্যাংক বুঝে, তারাই এটা বুঝতে পারে। তো যাই হোক, আমরা বাংলাদেশের এই যে যে ডাকাতরা চেপে আছে আজকে রাষ্ট্র ক্ষমতায় বা ব্যাংকগুলোর দখলে যাদের আছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো যাদের দখলে আছে, এদের কালো হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা বাংলাদেশের প্রতিটি সচেতন নাগরিকের ইমানি দায়িত্ব। আসসালামু আলাইকুম।